মুখোমুখি সাইফুল বাতিন টিটু। প্রিয় দর্শক, এই শিরোনামে আমরা সাইফুল বাতিন টিটুকে আমার চ্যানেলে নিয়ে আসবো এবং আমরা সম্মিলিত তার আলোচনা শুনবো। এছাড়া অন্যান্য সময় তো তার চ্যানেলে আমাকে পাবেন। সে কি শিরোনাম দিয়েছে আপনারা সেটা জানেন। প্রিয় দর্শক, আমাদের ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, যে সকল দর্শকরা থাকবেন দেখবেন আমাদের একটু দয়া করে জানাবেন ইয়েস বা নো বলে। আমাদের টিটু, আপনার কাছে সরাসরি আমরা দর্শক আমাদের সাথে যুক্ত, আমরা সরাসরি চলে যাই আপনার সাথে আলোচনায়। আপনি জানেন যে আমাদের দেশের যে অবস্থা, মানে প্রতিদিন না, শুধু আগে প্রতিদিন একটা করে ঘটনা, দুইটা করে ঘটনা করতে, প্রতি মুহূর্তে এমন কিছু ঘটনা করতেছে যে আমরা কোনটা রেখে কোনটা নিয়ে আলোচনা করবো, শ্যাম রাখি না কুল রাখি, মানে আমরা বুঝতেই পারি না। জি, প্রথম ভিউ, জি যে আমাদের শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বলবেন, কারণ আমি তো টেকনোলজিতে দুর্বল। হ্যাঁ, যে ওর বাবার আবার একবার অনেক করে। জি, ধন্যবাদ আপনাদের যারা আমাদের সাথে এত দ্রুত যুক্ত হয়ে গেছেন। আমরা শেষের 15-20 মিনিট আপনাদের কমেন্ট নিয়ে কথা বলবো। সাইফুল বাতিন টিটু, আপনি হয়তো নিউজটা দেখেছেন যে সাতক্ষীরা সেই 4 আসনের কাজী নজরুল ইসলাম, উনি শুধু লম্পটি নন, তার আসনের জাতীয় পার্টির এমপি বলেছে, সাবেক এমপি, যত আগে ডাকাতি করতো তাকে বেঁধে পিটিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পেশাব খাইয়ে, তারই পেশাব খাইয়ে। এটা নিউজটা আপনি শুনেছেন কিনা আমি জানি না। মানে দেখছেন তো যে জামাতের আজকাল ডাকাতকেও নমিনেশন দেয়, এদের ব্যাকগ্রাউন্ড গুলো দেখেন। এটা যদি মিথ্যা হয় তাহলে তো জামাত মামলা করার কথা, কারণ এটা লাইভ আসছে। এমন না যে এটা চুপি চুপি শেখ ফরিদকে বলছে, চুপি চুপি সাইফুল বাতিন টিটু। নো, তিনি মিডিয়াতে বলেছেন, সেই জাতীয় পার্টির সাবেক এমপি, তারই আসনের এমপি, এবং হেসে হেসে বলতেছেন করে তো আমি পিটাইয়া হাত পা বাইন দেয়, কয়ের কি ঝোপার মধ্যে তুই বাড়িতে পাঠাই দিছে, পানি খাইতে চাইছিল, তাকে দিয়ে পেশাব করে, তারপর পেশাব তারা খাওয়াইছে এই জামাতের এমপি কাজী নজরুল ইসলামকে। শুধু কি তাই, যেহেতু আপনি এটা শুনেন নাই খবরটা, আমি একটু দর্শকদের বলছি, শুধু কি তাই, ওনাকে শেষে কি করেছে জানেন, ওনার মাঝে মাঝে বলে, বড় ভাই এগুলো কোয়েন না, আমি শরম পাই, ওটা তুমি ছোটবেলা করছিলাম, কিন্তু সেটা ছোটবেলা করে নাই, বয়স্ক কালেই করছে। ডাকাইতে আবার ছোটবেলার বড়বেলা কি, এই হচ্ছে জামাতে। মানে আমরা তো জানতাম এরা শুধু লম্পট হয়, মিথ্যুক হয়, কিন্তু ডাকাইত হয় এটা ভাই আমার জানা ছিল না। এমনকি হিন্দুও হয়, তাদের এমপি হইতে চায় কৃষ্ণনন্দী, কিন্তু ডাকাইতে আমরা জানতাম না। আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে আসবো, আপনি এই যে ঠিক ঢাকার মডেলে দিল্লিতে কিছু করতেছে, এই ব্যাপার সঙ্গে আমরা ওই বিষয়ে দিল্লির ব্যাপারে খুব বেশি বলবো না, শুনবো না, কারণ হলো অনেকে আলোচনা করতেছে আর আমাদের আজকের ওইটা বিষয় না। তবু একটু বলেন যে সেম কত তসলিমা নাসরিন আপা বলছে যে আমি দিল্লিতে ঢাকার ছায়া দেখতে পাচ্ছি, মানে হুবহু, শুধু এখানে একটা ওয়াকার নেই আর একটা ইউনুস নাই। নইলে আপনি এটা কি মনে করেন যে ওইখানে কি আসলেই সম্ভব বাংলাদেশের মতো তক্তা উল্টানো, এইভাবে ষড়যন্ত্র করে বিদেশি এনজিওদের সাহায্যে? জি প্লিজ। ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আপনার যারা দর্শক রয়েছেন তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে গিয়ে দিল্লিতে যে ঘটনাটি হচ্ছে সেটি হচ্ছে একই স্ক্রিপ্টে ঢাকার যে স্ক্রিপ্ট ছিল সেই স্ক্রিপ্টটা ওখানে এক্সিকিউটেড হচ্ছে। এই কথাটি আমি আমার ভিডিওতে বলেছিলাম আজকে থেকে মনে হয় আরো 1-1.5 মাস আগে। এই একই পদ্ধতিতে ওখানে তারা করার চেষ্টা করছে। এটা আলোচনার বিষয় নয়, কারণ কি এটা সবাই আমরা জানি যে আসলে ঢাকার স্ক্রিপ্টই ওখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আসলে এটার জন্য আসলে তারা সফল হবে কিনা। এখানে সফল না হওয়ার অনেকগুলো কারণ আছে। তবে একটা কথা আমি বলি, এটি একটু আগে বলে নিই, সেটি হচ্ছে ওখানেও কিন্তু অলরেডি কেপটাগন নামক যে ভয়ঙ্কর ড্রাগ, সেই ড্রাগ ঢুকে গেছে এবং দেখেন ওইখানেও পানি বিলাচ্ছে, ওইখানেও পানি। হ্যাঁ, পানি দিতেই পারে, সেটি একটি ভিন্ন ব্যাপার। পানি দিতেই পারে আন্দোলনকারীরা ওখানে, যেহেতু হট ওয়েদার, মানে অলরেডি আপনি বলতেছেন আবার সেই ভয়ঙ্কর ড্রাগ ঢুকে গেছে ওখানে। হ্যাঁ, ওখানে ড্রাগ ঢুকে গেছে এই কারণে, কারণ হচ্ছে কি ওখানের কিছু আচরণ দেখে আমার কাছে ওই আন্দোলনকারীদের কারোর আচরণ মনে হচ্ছে যে কেপটাগন ঢুকে গেছে। এবারে কয়েকটা বিষয় আমি আপনাকে বলি। প্রথমত, যারা এখন আন্দোলনকারী তাদের প্রথম টার্গেট হবে কয়েকটা লাশ। প্রথম টার্গেট হচ্ছে কি তাদের কয়েকটা লাশ দরকার। এবং আমার মনে হয় না যে ওইখানকার যে কেপিআই গুলো রয়েছে, কি পয়েন্ট ইনস্টলেশন যেগুলো রয়েছে, সেইখানে পর্যন্ত এরা যেতে পারবে, যেটা বাংলাদেশের সম্ভব ছিল। কারণ বাংলাদেশ ছোট দেশ, কম জায়গা। আবার ইন্ডিয়ায় ধরেন যেখানে নরেন্দ্র মোদী থাকে, যেটা কি মানে রাইসিনা হিলস বলে যে জায়গাটাকে, সেটারও আশপাশে গিয়ে ওটা তো অবশ্যই একটা কি পয়েন্ট, মানে ইনস্টলেশনের মধ্যেও যেটা আবার বেশি কি পয়েন্ট, সেটির কাছাকাছি যাওয়া আমার মনে হয় সম্ভব না। বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে প্রথম যেই যখন হচ্ছে পুলিশ ফায়ার ওপেন করেছিল, সেই ফায়ার ওপেন করার কারণ যেগুলো ছিল, সেই কারণগুলো ওখানে এখনো ঘটাতে পারেনি। এখন দিল্লি পুলিশ বা ওখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছেন, তাদের প্রথম টার্গেট হতে হবে, আমি মনে করি তাদের সবচেয়ে স্মার্ট কাজ হবে যে আন্দোলনকারীরা যাতে নিজেদেরকে হত্যা করে রাষ্ট্রকে দায় না দিতে না পারে। এটি কিন্তু আসলে বাংলাদেশে করেছিল এবং এটি নেপালেও করেছিল। এই শিক্ষা দুটোর জায়গা থেকে যেহেতু একটা প্রথম একটা আগের থেকে যেহেতু একটা শিক্ষা আছে, এবং ভারতে যারা এই মুহূর্তে রাজনীতিবিদ এবং আইন প্রয়োগকারী যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, তারা আমি শতভাগ নিশ্চিত যে তারা ওখানে বাংলাদেশ এবং নেপাল থেকে একটা শিক্ষা নিয়েছে। এক আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাংলাদেশ নিয়ে যেরকম ষড়যন্ত্রে মেতেছিল ব্যক্তির কথা যদি এবং সংস্থা দেখেন, জামায়াত ইসলামের যে ইউরোপ শাখার যে সভাপতি আবু বকর মোল্লা, সে বলেছে যে যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য বিদেশি লবিস্ট নিয়োগ করেছিল,
আমরা তারা, অর্থাৎ জামাত ইসলাম বলতেছে তারা নিজেরা, এবং তার থেকে বেশি যারা যে টাকা খরচ করেছিল সেটি হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস। এবং এর বাইরেও যারা হচ্ছে গিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যারা চেষ্টা করেছিল সেটা হচ্ছে প্রথম আলো। এবং প্রথম আলো সেই চেষ্টার মানে সেই চেষ্টার কার্যক্রম হিসেবে তারা নিশ্চয়ই অনেক ফেক নিউজও ছড়িয়েছে। কারণ একটা সরকার পতন যখন ঘটাতে চায় কেউ, তখন নানা রকম সত্য মিথ্যে মিলিয়ে নানা রকমের কাজকর্ম করে। তো সেক্ষেত্রে প্রথম আলোর ক্ষেত্রে আমরা এটাও ধরতে পারি যে প্রথম আলো অনেক ধরনের ফেক নিউজ, উল্টাপাল্টা নিউজ, মিথ্যে নিউজ তারা ছাপিয়েছে। এই বিষয়গুলো যদি কেউ ইন্ডিয়ার দায়িত্ববান কেউ যদি আমাদের লাইভটি দেখে রাখেন, তাহলে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যে ফেক নিউজ যাতে ছড়াতে না পারে। এবং বাংলাদেশে আরো যাদেরকে আপনার করেছিল, হায়ার করেছিল, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, যাদেরকে আমরা বলি ইউটিউবার, ফেসবুকার, সেটা ওখানেও ইন্ডিয়াতেও সেটা শুরু হয়ে গিয়েছে। এটি আমি দেখেছি, যেমন আপনিও দেখেছেন। তো এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটি খেয়াল রাখতে হবে। এবং আরেকটি বড় যেটি বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের যে ধর্মীয় গোষ্ঠীটি, সেই গোষ্ঠীটিকে কিন্তু কব্জা করেছিল। অর্থাৎ জামায়াত ইসলাম তো মূল নাটের গুরু ছিল, কিন্তু সেই ধর্মীয় গোষ্ঠী যখন কোনো একটা আন্দোলনের জন্য বাংলাদেশ ভারতের মতো ধর্মান্ধ দেশে যখন এই গোষ্ঠীগুলো নানা রকম কার্যকলাপ করে, তখন সাধারণ মানুষের একটি অটোমেটিক একটি হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে একটি সহানুভূতি পেয়ে যায়। কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, ভারতে হচ্ছে সেই ধর্মীয় গোষ্ঠীটি রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। সেক্ষেত্রে এটি এত সহজ হবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, ভারত কিন্তু অনেক বড় একটি দেশ, যেটি বাংলাদেশের 30 গুণেরও বেশি একটি দেশ ভারত। সুতরাং এই গল্প আসলে এই স্ক্রিপ্ট ওইখানে পুরোপুরি বাস্তবায়ন হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। আরেকটা বিষয় আনি, আপনার লাল সালু, আমরা পড়েছি লাল সালু উপন্যাস সৈয়দ আলিউল্লাহর, এই যে সোহরাওয়ার্দী উদ্যানে শুনেছেন হয়তো, এক টোকাই মানে জামাতিরা হেফাজতে লাগিয়ে দিয়েছে যে সরকারি জমিতে আরেকটি স্থাপনার ভিতরে একটা মসজিদ করার জন্য সে পাগল হয়ে গেছে। তো বাংলাদেশে এত মসজিদ থাকার পরেও হঠাৎ করে এখানে এই গাজাঘরের মসজিদ বানাইতে চাইতেছে। এটা কি মসজিদের রাজনীতিকরণ, না রাজনীতির ভিতরে মসজিদ আনা? যতদূর ভবিষ্যতে যদি এটা কেউ নিষিদ্ধ করে, তখন তাহলে আন্দোলন করতে পারে যে এই যে মসজিদ বানতে আসছে। কিন্তু এই যে প্রতারণা, মানে এটা কি লাল সালুর মতো ঘটনা ঘটতেছে না? জি প্লিজ। এটি দেখেন, ওই যে ছেলে ওখানে রাজীব শাহ, এই রাজীব শাহকে তো আমরা চিনি হচ্ছে গিয়ে আজ থেকে আরো অনেক দিন আগে থেকে রাজীব শাহকে ওখানে চিনি। রাজীব শাহ মূলত ওখানে হচ্ছে গিয়ে একজন মাদক কারবারি। রাজীব শাহ হলো কি ওখানে আসলে গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে। এটি মানে জানে না এরকম কেউ নাই, মানে এটি সবাই জানে ওখানে যে সে ওখানে গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি। মানে এই রাজীব শাহ যে ফাল পারতেছে সে আসলে গাঁজা বিক্রেতা? হ্যাঁ, সে তো, এটা তো সবাই জানে। এটা কি আপনি জানেন না? না, এটা আমি আসলে জানি না। সে ওখানে গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, এটি সবাই জানে। তার চেহারা, তার আচরণে সন্দেহ হয়েছিল যে এই লোকটা ড্রাগ এডিক্টেড। এটা আমার সন্দেহ। ড্রাগ এডিক্টেড তো বটেই, ড্রাগ এডিক্টেড এটা তো অবশ্যই, কিন্তু সে নিজে একজন বিক্রেতাও বটে। ও মামা, ড্রাগ ডিলার। হ্যাঁ, সে ড্রাগ ডিলার। তো এইখানে আমি এই জন্য এটি একটা বড় বিষয়। এবং সে ওখানে যেটা চাচ্ছে সেটি হচ্ছে যেটি আপনি বলতেছেন। ওই যে আরেকজন লিখেছে যে শুধু টোকাই না, খেয়াল করুন সে বিহারি। তা জানি না সে বিহারি কিনা। বিহারি হইতে পারে, সেটি হওয়া অসম্ভব কিছু না। কারণ বিহারিরা তো বাংলাদেশে বহুত নানা রকম যখন মানে নানা রকম দুর্ঘটনার অনুঘটক হলো গিয়ে এই বিহারিরা। তো সেটা হতে পারে, সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই যেটি আপনি বললেন সেটি হচ্ছে বাংলাদেশের যতগুলো মসজিদ আছে তার মধ্যে একটা বড় অংশ হলো গিয়ে সরকারি সম্পদ, সরকারি জমি দখল করে সেখানে এটা করা। এবং যখন আপনার মনে আছে কিনা, বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতারের যে ওখানে যে একটা রাস্তা হয়েছে 60 ফিট নাম, যে রাস্তাটি ওখান থেকে হয়ে সোজা চলে গেছে মিরপুর 2 এর দিকে। তো ওইখানে দেখবেন যে একটা রাস্তা আছে যেটাকে বলে ভাঙ্গা মসজিদ। তো ভাঙ্গা মসজিদের ওই জায়গাটায় ওইটা রাস্তার একেবারে মূল রাস্তার মধ্যে মসজিদটা উঠিয়ে দিয়েছে। একেবারে মূল রাস্তা বলতে কি, অর্থাৎ রাস্তার পাশে টাসে না। কারণ একটা রাস্তা ধরেন 15 ফিট চওড়া, ওখান থেকে 6-7 ফিট মসজিদ নিয়ে নিয়েছে, এবং সেটি কিন্তু সরানো যায়নি। কারণ বাংলাদেশের মানুষের উপরে আপনি ধর্ম দিয়ে সবকিছু করতে পারবেন। মানে ধর্ম দিয়ে বাংলাদেশের মানুষ দিনের পর দিন পুটকি পর্যন্ত মেরে আসছে। ধর্মীয় নাম ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে শুধু একটা জায়গায় ব্যর্থ হয়েছিল, তাছাড়া সব জায়গায় সফল। যদিও সেই ব্যর্থতাকে এখন সফলতায় পরিণত হলো, শুধু মুক্তিযুদ্ধটাকে ঠেকাইতে পারে নাই, আর সব ঠেকাই ফেলছে তারা। হ্যাঁ, একদমই সত্যি কথা বলছেন আপনি। এবং এই যে ওইখানে দেখবেন হয়তোবা আর কয়েকদিন পরই, মানে আজকে লাইভের তারিখ, এটা তো আর মানে একেবারে অকাট্য প্রমাণ থাকবে এই আমার বক্তব্যের। সেটা হচ্ছে কয়েকদিন পর দেখবেন যে ওইখানে আতাউর রহমান বিক্রমপুরী আসবে ওই মসজিদ। ঠিক না, এর পিছনে তো ওরাই আছে। কয়েকদিন পরে দেখবো যে দেড় ব্যাটারি একটা মৌলবী আছে নাকি, ওই যে মাদানি না পেদানি হয়ে যাবে। তারপরে সবাই যাবে, বড় আয়োজন হয়, তখন আহমকুল্লাহরাও যাবে, এবং সরকারকে বাধ্য করবে এখানে একটা মসজিদ। এটার আরেকটা কারণ আছে। এটা আমাদের আকরাম ভাই লিখেছেন, আমাদের আকরাম ভাই, উনি লিখেছেন যে 71-এর মুক্তিযুদ্ধের পরাজয়ের স্মৃতিচিহ্ন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। মানে তখন তো স্পোর্টস ময়দান, তারপর হলো ইন্দিরা গার্ডেনকে তারপর বানালো জিয়া এসে বানালো শিশু পার্ক,
শিশু পার্কে বরাবর সরোয়ারি দিত, নামের বদলে হিস্ট্রি দেখেন, রেসকোর্স ময়দান রাখে নাই, কারণ ওই রেসকোর্স ময়দান হলো ওইখানে হলো মুক্তিযুদ্ধের এই আলবদর রাজা আসামজাদার আব্বা পাকিস্তানের সেইখানে আত্মসমর্পণ করেছে, এটা দলিল। সেখানে তারা আস্তে আস্তে ঢুকতেছে, ধীরে ধীরে একটা মাদ্রাসা বানাবে, এই মসজিদ সফল হলে একটা মাদ্রাসা বানাবে। হ্যাঁ, মসজিদ সফল হলে মাদ্রাসা বানানো লাগবে না, মসজিদ মানেই মাদ্রাসা, মাদ্রাসা মানেই মসজিদ। হ্যাঁ, মাদ্রাসা বানানোর পরে কি করবে জানেন, তখন আহলে হাদিসরা বলবে এটা তো সুন্নি মাদ্রাসা হয়েছে, এবার একটা আহলে হাদিসের আহলে হাদিস মাদ্রাসা, হ্যাঁ, একটা সালাফি মাদ্রাসা দরকার। এইভাবে আস্তে আস্তে পুরো মাদ্রাসা ময় করে ফেলবে, মানে এরা একাত্তরে। আর এই যে 2024 তাদের দিয়ে কাটে যায়। আমরা এখন আরেকটা প্রসঙ্গে যাই, সেটা হলো যে এই মুহূর্তে মানে এই যে ভারতের দিল্লির সেই রাজনীতি নিয়ে, দিল্লির আন্দোলনে বামপন্থীরা খুব খুশি, চিঙ্কু মামেরা খুব খুশি, মনে হয় যে বাংলাদেশে চিঙ্কু মামদের নিয়ে ওখানে ক্ষমতায় বসাবে, এরকম একটা ভাব। ওইটাও বাদ দিলাম, কারণ এরা তো আবার ওই যে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ান, এটা নতুন কিছু না, এরা এটা এদের পুরনো অভ্যাস বামপন্থীদের, এটা সেটা এখন বামপন্থী আমেরিকায় থাকুক আর সৌদি আরবে যাক আর ইভেন ভারতে থাকুক, দেখেন না যে বামপন্থী নেতা শুনলাম যে ভারত থেকে চিকিৎসা করে আসলো, দিল্লি না ঢাকা, চেন্নাই, এটা তো আপনি শুনলেন। আমরা সেই মহান কমরেডের নামটা নিতে চাই না, আবার বেজ্জতি হইতে পারে, তাদের অনুভূতি আহত হইতে পারে। এই মুহূর্তে আমাদের দেশের যে অর্থনীতি, আপনি হয়তো জানেন, একজন ব্যবসায়ী বলেছে আজকে দেখলাম সাক্ষাৎকারে, সম্ভবত বিজনেস স্ট্যান্ডার্ডের একটা নাম, আমাদের বাংলাদেশে প্রতি বছর মিনিমাম 25 থেকে 30,000 গাড়ি বিক্রি হইতো, এটা নাকি নেমে এসেছে 9,000-এ। বিষয়টা কি দাঁড়াইলো, আগে তো মানুষ গাড়ি নেওয়ার জন্য ব্যাংকে গিয়ে ঘুষ দিত, লোন নেওয়ার জন্য, আমার একটা কার লোন দেন তাড়াতাড়ি, এখন ঘুষ তো দূরের কথা, ডাইকে নিয়ে লোন দিতে পারতেছে না গাড়ি, কারণটা কি? দেখেন, আপনি যে কথা বলতেছেন যে গাড়ি কিনবে, তারা হচ্ছে কি আসলে মধ্যবিত্ত, আর যারা গাড়ি কিনতে পারতেছে এখন, যে 30,000 থেকে যে 9,000 ক্রেতার সংখ্যা উচ্চবিত্ত, এবং তারা হলো গিয়ে ধরেন লুটপাটকারী, এটা আমি বলবো। কারণ হচ্ছে গিয়ে আমি নিজে একটা গাড়ির কোম্পানিতে একটা সময় চাকরি করেছি, আমি জানি গাড়ির কোম্পানিতে চাকরি করার সুবাদে আমি জানি কারা গাড়ি কেনে, তাদের অর্থনৈতিক লিমিটেশন কতটুকু, কতখানি। তো মধ্যবিত্ত, যেমন ধরেন কথার কথা আমি আপনাদের বুঝাই, যেমন ধরেন একটা ভালো রেস্টুরেন্ট, যেমন ভালো রেস্টুরেন্ট বলতে ধরেন এই যে মগবাজারের তাজ রেস্টুরেন্ট, খুব পরিচিত একটা রেস্টুরেন্ট, বা এই জাতীয় এই মানের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের মালিকের একটা গাড়ি থাকাটা স্বাভাবিক। তো গতকালকে থেকে আমি দেখলাম বেশ কয়েকটা জায়গায় যে বিএনপির সন্ত্রাসীরা সেই রেস্টুরেন্টে, একটা খুব পরিচিত একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে গিয়ে চাঁদা চাচ্ছে, এবং মানে যারা ওখানে খাচ্ছিল তারা ওখান থেকে পালাই গেছে। আবার ধরেন, এটা তো বললাম রেস্টুরেন্টের, এছাড়াও অনেক ধরনের মধ্যবিত্ত শ্রেণীর বিজনেসম্যান রয়েছে বাংলাদেশে, যারা এখন আর বিজনেস করতে পারতেছে না, বিল্ডিং করতে পারতেছে না, মানুষ কন্ট্রাক্টরি করতে পারতেছে না, কারণ চাঁদাবাজদের এমন অবস্থা হয়ে গেছে। আমি আপনাকে একটি বলেছিলাম যে ভাইয়া কিভাবে চাঁদাবাজি করে, গতকালকে আপনার অফ দ্য রেকর্ড একটা কথা বলেছেন, আপনি মনে হয় ভুলে যান নাই। না, ভুলে যান অফ দ্য রেকর্ডে। তো সেইটা আপনি দেখেন যে আসলে গাড়ি কারা কেনে, গাড়ি কেনে হচ্ছে গিয়ে যাদের বেতন হচ্ছে গিয়ে ধরেন 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, এরকম একটা পার্টি গাড়ি কেনে। আমি মধ্যবিত্তদের কথা বলছি। ঠিক বলছেন, 2-2.5 লাখ টাকা হইলেই একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে কিস্তিতে, রাইট? কিস্তিতে, হ্যাঁ, 2-2.5 লাখ টাকা বেতন, বাংলাদেশে 2-2.5 লাখ টাকা বেতনের প্রচুর মানুষ আছে। তো তারা একটা ধরেন গাড়ি কিনতে পারে, এবং এবার তারা যে গাড়িটা মানে কিনবে, গাড়ি কেনার পরে তো তেলের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তেল খরচের ব্যাপার, লজিস্টিক সাপোর্ট আছে, তো তেল আছে, ড্রাইভার আছে। আসলে এখন মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, এক। আর দ্বিতীয়ত আরেকটা পার্টি গাড়ি কেনে যারা হচ্ছে কি মধ্যবিত্ত ব্যবসায়ী, মনে করেন তারা ব্যবসা করে মাসে তাদের কর্মচারীর বেতন টেতন দিয়ে 3-4 লাখ 5 লাখ টাকা থাকে, এখন তাদের ব্যবসায় একদম পুরোপুরি লালবাতি ভাই, লালবাতি, রাইট, পুরোপুরি। আর এখন যে 9,000-এর কথা আপনি বললেন, যে 9,000 গাড়ি বিক্রি হচ্ছে বাৎসরিক, যেটা যে হারে চলে আসছে, বাৎসরিক নিশ্চয়ই, মাসিক নিশ্চয়ই 30,000। হ্যাঁ, বাৎসরিক। এবার এই যে যারা গাড়ি কিনতে পারছে, তারা হচ্ছে গিয়ে ধরেন ভালো মানুষ যারা, তারা হয়তো দেখেন মানে হয়তো একটা ভালো টাকা পরিমাণ বেতন পায়। আদারওয়াইজ যারা কিনতে পারতেছে, তারা হয় ঘুষখোর, অথবা তারেক রহমানের হাতে হাত মিলে তারা দুর্নীতি করে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে বা করছে, বা মানুষকে হচ্ছে গিয়ে মানুষের মানে কি বলে, মানুষকে ছিনিয়ে নেওয়া অর্থ দিয়ে কিনতে পারতেছে। এটাই পারার কথা। আদারওয়াইজ বাংলাদেশে এই মুহূর্তে যে ব্যবসায়ীদের যেভাবে জীবনযাপন যাচ্ছে, ব্যবসায়ীরা যেভাবে ওখানে ব্যবসা বাণিজ্য করছে, তাতে ভাই আসলে ওইখানে কারোর টিকতে পারারই কথা না। আপনার বিএনপির যে সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজরা রয়েছে, তাদের বক্তব্য হচ্ছে মাসে আমাদের এই পরিমাণ টাকা চাঁদা দাও, আদারওয়াইজ ব্যবসা তোমার করা লাগবে না, ব্যবসা আমরা করি। আপনি চিটাগাং এ দেখেন নাই, চিটাগাং এ যায় এককালীন 2 কোটি টাকা চাইছে, তারপরে মাসে 20 লাখ টাকা চাইছে। আপনি বুঝেন না ব্যাপারটা? তো এখানে মানুষ আসলে ব্যবসা করবে কিভাবে? ব্যবসা যদি না করতে পারে, তাহলে গাড়িটা তো আসলে কিনবে না কেউ। ব্যবসা তো বাংলাদেশে 2 ধরনের গাড়ি কেনা, 2 ধরনের প্রয়োজনে মানুষ গাড়ি কেনা বেচা করে। এক হচ্ছে প্রয়োজনে সে গাড়ি, মানে তার গাড়ি দরকার, এই জন্য আপনার মানে আরেকটা পার্টি যারা গাড়ি কেনে, তাদের বাড়িতে 4টা গাড়ি আছে, পরে আবার 2টা কেনে, হচ্ছে কি নতুন মডেল আসছে, মডেল সহ, তাদের হচ্ছে কি অবৈধ পয়সা আছে, তাদের বিষয় আলাদা। 9,000-এর কথা বললেন, সেই 9,000 হয়তো সেই অবৈধ পয়সাপাতি যারা আছে তারা এখন কিনতে পারছে, এছাড়া সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে ভাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন শোনা যাচ্ছে না, সে অলরেডি পদত্যাগ করেছে। আপনার কাছে বোধহয় সেটি, আমি আপনার মূল্যবান মতামত আমরা জানতে চাই।
আমি একটু দেখাচ্ছি, এই যে সে পদত্যাগ করে কত করে ফেলেছে অলরেডি। বাহ, ফাইন ফাইন। জি জি, এখানে আমি আমার যেটা মনে হয় সেটি হচ্ছে এই লোকটাকে আসলে অনেকে দোষ দেন। আসলে বাংলাদেশের যে রাষ্ট্রপতি সে আসলে তাকে পুতুল বললেও ভুল হবে। সে হচ্ছে মানে সে হলো ধ্বজাধরী, কিছু করার নাই। একেবারেই একটা জড় বস্তু, তার আসলে কিছু করে নেই। যে তার অনেক দোষ দেওয়া হচ্ছে, যে তাকে বলা হচ্ছে যে সে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছে বা এই করছে সেই করছে। তবে আমার মতে এই লোকের মেরুদণ্ডেও সমস্যা আছে, কারণ মেরুদণ্ডে যদি সমস্যা না থাকতো তাহলে তার আসলে যখন ইউনূস সরকার গেছিল তখনই তো, হ্যাঁ, তখনই তার পদত্যাগ করা উচিত ছিল। এবং এর বাইরেও সে কিন্তু এই যে বর্তমান সরকার যে ক্ষমতা, ইউনূস সরকার কিন্তু তাকে দেশের বাইরে যাইতে দেয়নি। তাই নেই, এখনো দিবে কিনা সন্দেহ আছে। এখনো দিবে কিনা সন্দেহ আছে। কিন্তু সে কিন্তু রাষ্ট্রীয় সফরে বিএনপির সময় একবার গিয়েছিল, এবং সে একটা দেশের প্রেসিডেন্ট, লাল পাসপোর্টধারী হিসেবে তাকে বিশ্বের যে কোনো দেশ ভিসা দিতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ। এই সমস্ত দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে, তারা প্রত্যেকে তাকে চাওয়া মাত্র 24 ঘন্টার মধ্যে তাকে ভিসা দিতে বাধ্য। আমি এটা আপনাকে বললাম। তার উচিত ছিল কোন একটা দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেওয়া এবং এই কথাগুলো বলা। সেটা সে কেন করতে পারে নাই, কি কারণে করতে পারে নাই, সেটি ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু এই ব্যক্তির আসলে তো কোনো উপায় ছিল না বলেই সে হয়তো এই ধরনের কথাবার্তাগুলো বলেছে। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা সে করেছে, তবে এটি তার আগে করলে আসলে আরো ভালো, তার গুরুত্বটা বেড়ে যেত, দণ্ডটাও সোজা থাকে। আর আমার ভাবির পোলারা দাবি করেছে যে যদি এই শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্টকে সেফ এক্সিট দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে নামবে বিএনপির বিরুদ্ধে। এই বিষয়ে দেখেন, ওই যে শেষে যখন ইউনূস সরকার হইল, ইউনূস সরকার তো হইল 8 তারিখে, 9-10 তারিখেই হচ্ছে গিয়ে একটি মিছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, যে আর ডাকিলে রাজুতে জুতা মারবো মুখেতে। হ্যাঁ, তো ওই যে বাংলাদেশে যে একটি এই ধরনের আন্দোলন, এটি বাংলাদেশের ইতিহাসের শেষ। এটি আর কখনো বাংলাদেশে এটি হবে না। এবং সেটি বিএনপি, হয়তো আপনি আদর্শগতভাবে বিএনপি করেন না, কিন্তু বিএনপিও এটি হতে দেবে না। বিএনপিও এটা দিয়ে শিক্ষা নিয়েছে, আওয়ামী লীগও এটি দিয়ে শিক্ষা নিয়েছে। ওই অবস্থার মধ্যে আর যাইতে পারবে না। আর আপনি যে আপনার ভাবির পোলাদের কথা বললেন, তারা তো এক ধরনের হয় এনসিপি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই সমস্ত ব্যানারে তো। আর আপনি খুব ভালো করে জানেন এই ব্যানারগুলো হলো কি আসলে জামাতের। রাইট। কোকিল বিভিন্ন কাকের বাসায় ডিম পেড়ে আসে না, এই হলো জামাত নামক কোকিল বিভিন্ন কাকের বাসায় ডিম পেড়ে আসছে। কিন্তু মজার ঘটনা হলো গিয়া জামাতের নিজেরই এখন হোগার কাপড় নাই। আর নিজেরই এখন হোগার কাপড় নাই, সে যে অন্য বাসায় ডিম পাড়তে যাবে, ডিম পাড়তে যাওয়ার আগে তুই তোর আগে পাছা বাসা। আমাদের একজন দর্শক লিখেছেন, এটা আমি করতে যাচ্ছিলাম প্রশ্ন, দেখি যে একজন দর্শকই করে ফেলেছেন। ধন্যবাদ প্রিয় দর্শক। আমি বলেছি না যে আমাদের দর্শকরা অনেক বিজ্ঞ, আমরা আলোচনা করবো তারা কিছুটা বুঝতে পারেন। জিন্দা পীর গেলে আমরা না, আমাদের দর্শকরা জিন্দা পীর হিসেবে কম না, তারা আর কি ঘোষণা করে না। এই তো যুক্তরাষ্ট্র রপ্তানি খাতে নতুন শুল্ক আরোপ করেছে এবং বাংলাদেশের উপরে 10%। তাহলে এই জামাতের আমির যে সেই দিন বললো যুক্তরাষ্ট্র পরীক্ষিত বন্ধু যে 10% ট্যারিফ লাগাই দিল, এইটা কি বলবে এখন তারা? এটা কি জনস্বার্থে এই যে কষা জাহিদের মতো বলবে? যে প্লিজ। এখানে দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে গিয়ে আমেরিকার যে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে ডোনাল্ড ট্রাম্প, এ হচ্ছে আপাতমস্তকে একটা উন্মাদ ব্যক্তি। এই ব্যাপারে আসলে মনে হয় আমাদের কারোর কোনো সন্দেহ নেই। সে একটা বদ্ধ উন্মাদ। পাগল না, পাগল আর উন্মাদ আমরা বাংলা ভাষায় দুই কারণে কিন্তু ব্যবহার করি। হ্যাঁ, আপনি আমারে বলতে পারেন যে টিটো কফির পাগল, কিন্তু আপনি বলতে পারবেন না যে টিটো কফির উন্মাদ। এই শব্দটা কিন্তু আপনি কেন ব্যবহার করবেন না? আপনি পাগল বলতে পারেন হচ্ছে গিয়ে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্টকে, যেটা পাগল, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে আপনি উন্মাদ বলবেন না। আপনাকে বলতে হয়, তাহলে বলতে হবে সেটি ডোনাল্ড ট্রাম্পকে, যে হচ্ছে গিয়ে একটা আপাতমস্তকে উন্মাদ। এই উন্মাদনার জায়গা থেকে তো সে আসলে আজকে এর স্যাংশনের হুমকি দেয়, কালকের 25% ট্যাক্স বাড়াই দেয়, পরের দিন কারোর 100% ট্যাক্স বাড়াই দেয়। এটা তার একটি ফলাফল। এটা নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে জামাতের কথা বলতে, জামাত বলছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। জামাত তো এই কথা বলে না, আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। এই কথাটা আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম, আরেকটু বলেন, একটু ব্যাখ্যা করেন জনগণকে বোঝান। জামাত হলো, আমেরিকা হলো গিয়ে জামাতের পরীক্ষিত বন্ধু, এবং সেই পরীক্ষিত বন্ধু হলো কি 1971 সালে, যখন তারা জামাতকে সহযোগিতা করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। অনেকে দুষ্ট লোকেরা বলবে যে পাকিস্তান আর জামাত একই জিনিস আর কি। তৎকালীন সময়ের জন্য যতটা না ছিল, এখন তার থেকে বেশি। এবার এই যে পরীক্ষিত বন্ধু, সে পরীক্ষিত বন্ধু হিসেবে বাংলাদেশের পাছা যা মারার, সে মানে বহুত আগে থেকে মারতেছে এবং ভবিষ্যতেও মারবে। এবং সুতরাং এই যে 10% ট্যাক্স কত পার্সেন্ট বললেন না, 25% আবার নতুন যুক্ত করছে। এই তো হলো টিপ অফ আইসবার্গ। বুঝতে হবে, এটা হচ্ছে টিপ অফ আইসবার্গ। কারণ কি, যেই জিনিস সামনে আসতেছে, যেই সাইফুল বাতেন টিটু ও শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হয়েছে বলতে কি, জোর করে ঘেটি ধরে চাপ দিয়ে আর কি, তারপরে যে চুক্তি সাইন করা হয়েছে, এইটার যখন ইফেক্ট আসা শুরু করবে, তখন দেখবেন যে বাংলাদেশে কৃষক কিভাবে দুর্ভিক্ষতে মরে।
কৃষক কিভাবে বাংলাদেশের দুর্ভিক্ষে মরে? তা আপনার কি মনে হয় জামাত বাংলাদেশে খুব ভালোবাসে? না, সে তো দেশই চায় না, ভালোবাসে কেমনে? দেশই চায় না, তাহলে সে তো আসলে বাংলাদেশের যাতে অল্প একটু হইলেও হোগা মারা যায়, হুম। জামাত তো সেই আশায় বসে থাকবে। তো আমেরিকা পরীক্ষিত বন্ধু, মানে হলো গিয়ে ধরেন আমি চাইতেছি যে ধরেন একটা জায়গা আপনি ধরেন 5 ফুট 10 ইঞ্চি লম্বা, উপর দিয়ে একটা জিনিস নামাইতে চাইতেছি, আপনি আমার পরীক্ষিত বন্ধু, আমি বলবো যে ফরিদ ভাই আপনি একটু উপর থেকে আমার এটা নামাই দেন, তাহলে বন্ধুত্ব তো আবার